আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ বিজ্ঞানের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো পাঠ শুরুর আগে আমরা আমাদের পাঠ পরিচিতি এবং আমার পরিচয়টাও জানিয়ে দিচ্ছি। আমি আলিয়া বেগম, সহকারী শিক্ষক বিজ্ঞান, সালিজহর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, জামালখান লেন, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠ শ্রেণী নবম, বিষয় বিজ্ঞান, অধ্যায় 10। তো এই পাঠ শেষে তোমরা বল কি তা বলতে পারবে, জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারবে, নিউটনের গতিসূত্র ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, আমাদের দৈনন্দিন জীবনের কাজের অংশ হিসাবে প্রতিদিনই আমরা কোনো কিছুকে টানতে, ঠেলতে বা ধাক্কা দিতে হয়। কোনো বস্তুর গতির অবস্থায় পরিবর্তন ঘটাতে হলে আমরা সেটাকে টানি, ঠেলি বা ধাক্কা দিই। এই ধাক্কা বা টানকে কি বলে? তোমরা নিশ্চয়ই জানো, এই ধাক্কা বা টানকে বলা হয় বল। তাহলে চলো আজ আমরা বল নিয়ে আলোচনা করি। আমাদের আজকের পাঠ এসো বলকে জানি। তাহলে বল কি? বল হলো ধাক্কা বা টান, অর্থাৎ কোনো কিছুকে ধাক্কা দেওয়া বা টান দেওয়া। এটাকে বলা হয় কি? বল প্রয়োগ করা। কোনো বস্তুর উপর ধাক্কা বা টান। বল কি? বল হলো ধাক্কা বা টান। বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি? নিউটন। বলের একক নিউটন। বল প্রয়োগ করলে কি হয়? বল প্রয়োগ করলে কোনো বস্তুর অবস্থায় পরিবর্তন হয়, অর্থাৎ কোনো একটা বস্তু, যে বস্তুটা স্থির আছে সেটা চলতে থাকবে, আবার যে বস্তুটা চলতে থাকবে সেটাকে আবার থামিয়ে দেওয়া যায় বল প্রয়োগ করে। বল প্রয়োগ না করলে কি হয়? স্থির বস্তু স্থিরে থাকবে। এটা আমরা নিজেরাও দেখতে পাই। যে মনে করো এখানে যদি মনে করো একটা টেবিল, এটা মনে করো একটা টেবিল, এখানে একটা বস্তু রাখা আছে, অর্থাৎ সেটা ডাস্টার কিংবা যাই হোক, একটা বস্তু রাখা আছে, বই কিংবা ডাস্টার, যে কোনো একটা বস্তু রাখা আছে মনে করো এখানে। এখন এই বস্তুটাকে যদি আমি সরাতে চাই সামনে, তাহলে আমাকে এভাবে কি করতে হবে? একটা ধাক্কা মারতে হবে, ধাক্কা বা ঠেলা মারতে হবে, ঠিক আছে? আবার এটাকে যদি আমি এই পাশে আনতে চাই, তাহলে এটাকে কি করতে হবে? এটাকে একটু টেনে আনতে হবে, আমাকে টান দিতে হবে। এদিকে আনতে হলে কি করতে হবে? টান দিতে হবে। আর যদি আমরা ধাক্কা বা টান কোনোটাই না করি, তাহলে কি হবে? এই বস্তুটা এখানে স্থির অবস্থা থাকবে। আচ্ছা, তো অর্থাৎ তাইলে আমরা বল প্রয়োগ যখন করি, বস্তুটি কি হয়? অবস্থায় পরিবর্তন হয়। অর্থাৎ স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি নড়ে, আর নড়তে থাকা বা চলমান বস্তুটির উপর বল প্রয়োগ করলে বস্তুটি স্থির হয়, বা সেটিকে থামানো যায় বা তার গতির দিক পরিবর্তন করা যায়। আমরা যদি এই দিক থেকে রিমোট দিয়ে দেখো, তুমি যখন গাড়ি চালাও, রিমোট দিলে গাড়িটা এদিকে যাচ্ছে, আবার রিমোটের সাহায্যে গাড়িটাকে আমরা দিক পরিবর্তন করতে পারি। রিমোট ঘোরালে গাড়িটাও দিক পরিবর্তন হয়, এটা তোমরা জানো। তোমরা খেলনা গাড়ি তোমরা প্রায় রিমোট দিয়ে চালাও। আচ্ছা, তো বিজ্ঞানী নিউটন ভর, বল, জড়তা ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রকাশ করেন। এই সূত্র 3টি নিউটনের গতি বিষয়ক বা গতিসূত্র নামে পরিচিত। সূত্র 3টি প্রথমে আমরা জেনে নেব। প্রথম সূত্রটি হলো, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে, আর সমবেগে চলতে থাকা বস্তুটি
চিরকাল চলতে থাকবে। সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতেই থাকবে। তাহলে অর্থাৎ বস্তুর পরিবর্তন করতে হলে আমাদেরকে কি করতে হবে? অবস্থার পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হবে। দ্বিতীয় সূত্রটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আর তৃতীয় সূত্রটি হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রতিটি সূত্রকে নিউটন বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন সেগুলি জানব। নিউটনের প্রথম সূত্রের প্রথম অংশটি বলা হয়েছে যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে। যেমন মনে করো টেবিলের উপর একটি বস্তু, যেমন দেখো আমি এটা বললাম একটি বস্তু আগে বলেছি, সেটা বই কিংবা ডাস্টার যাই হোক, বাইরে থেকে বল প্রয়োগ না করলে, অর্থাৎ যদি এটাকে আমরা ধাক্কা বা টান না দিই, তাহলে কি হবে? বস্তুটি যেখানে ছিল সেখানেই থাকবে, যেখানে স্থির ছিল সেখানে স্থির থাকবে। আর নিউটনের প্রথম সূত্র কি বলছে? প্রথম সূত্রের দ্বিতীয় অংশে কি বলছে? যে সমবেগে চলমান বস্তুটি চিরকাল চলতেই থাকবে যদি কি বল প্রয়োগ করা না হয়। ধাক্কা দিয়ে কোনো বস্তুকে গতিশীল করে ছেড়ে দিলেও দেখো ধাক্কা দিয়ে কোনো বস্তুকে গতিশীল করে ছেড়ে দিলেও দেখা যাচ্ছে যে সেটা আবার থেমে যায়। এমন আমরা দেখি, যেমন একটা বলকে যদি তুমি লাথি মারো, তো কি হবে? বলটা কিছু দূর গিয়ে চলতে চলতে হঠাৎ এক সময় থেমে যাবে। সেটা কেন হয়? নিউটন তো বলছে বল প্রয়োগ করলে চলমান বস্তু চলতে থাকবে, বল প্রয়োগ না করা হলে চলমান বস্তু চলতে থাকবে, আর স্থির বস্তু স্থির থাকবে। তো এখন চলমান বস্তুতে বল প্রয়োগ করা হয় নাই, তাহলে এটা বল প্রয়োগ করার পরেও সেটা কিছু দূর গিয়ে থেমে গেল, আপনা থেকে থেমে গেল। সেটা কেন হলো? সেটার কারণ কি? সেটার কারণ হিসাবে নিউটন বলেছেন যে নিশ্চয় বল প্রয়োগ করা হয়েছে, যার কারণে বস্তুটি থেমে গেছে। সেই বলটা কি? সেই বলটা হলো কোনো না কোনোভাবে বল প্রয়োগ, অর্থাৎ যেমন ঘর্ষণ, বাতাসের বাধা, এরকম অনেক কিছু আসলে উল্টো দিক থেকে বল প্রয়োগ করে চলমান একটি বস্তুকে থামিয়ে দেয়। তাহলে কি কারণে বস্তুটা নিচ থেকে থেমে গেল? সেখানে কিছু বল কাজ করছে। সেই বলগুলো কি কি? ঘর্ষণ বল, অর্থাৎ মাটির সাথে বলের একটা ঘর্ষণ বল কাজ করছে। হ্যাঁ, তারপর হচ্ছে বাতাসের বাধা। হ্যাঁ, বাতাসেও বলটাকে বাধা সৃষ্টি করেছে, বলটা চলার পথে বাধা সৃষ্টি করছে। কিছু আসলে উল্টো দিক থেকে বল প্রয়োগ করে চলমান একটি বস্তুকে থামিয়ে দেয়। আচ্ছা, যে বাহ্যিক কারণে কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়, যে বাহ্যিক কারণে কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় অথবা কোনো স্থিতিশীল বস্তু গতিশীল হয়, তাইলে আমরা কি বলতে পারি? তাকে বলা হয় বল। তাহলে বল কাকে বলে? বল একটা কারণ, মানে অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তনের একটা কারণ হচ্ছে বল। বল প্রয়োগ যে বাহ্যিক কারণে, এটা একটা বাহ্যিক কারণ। যে বাহ্যিক কারণে কোনো গতিশীল বস্তু গতির পরিবর্তন হয় অথবা কোনো স্থিতিশীল বস্তু গতিশীল হয়, তাকে বল বলে। বলকে ইংরেজিতে বলা হয় ফোর্স। বলকে ইংরেজিতে কি বলে? ফোর্স। বলকে ইংরেজিতে বলা হয় ফোর্স, এবং সংক্ষেপে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর বলের একক আমরা আগে বলেছিলাম, বলের একক কি? নিউটন। এখন নিউটন তার সূত্রের প্রথম অংশ বলেছেন বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এই যে বস্তুর স্থির থাকার প্রবণতা, তাকে কি বলে? স্থির বস্তু স্থির থাকবে, স্থির থাকার যে একটা প্রবণতা, তাকে বলা হয় জড়তা। হ্যাঁ, তো অর্থাৎ বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়। আচ্ছা, স্থিতিশীল বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলে স্থিতি জড়তা। তাহলে জড়তা আবার দুই প্রকার, একটা স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতির জন্য মানে স্থির থাকার জন্য যে জড়তা, অর্থাৎ স্থিতিশীল বস্তু যে স্থির থাকতে চায় সেটাকে বলে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে বলে, অর্থাৎ গতিশীল বস্তুটা চলতেই থাকে যতক্ষণ আমরা বল প্রয়োগ করব। এই যে গতিশীল বস্তুর চলতে থাকার প্রবণতা, সেটাকে কি বলে? গতি জড়তা বলা হয়। তোমরা প্রায় দেখে থাকবে থেমে থাকা একটা বাস হঠাৎ যখন চলতে শুরু করে, তখন বাস যাত্রীরা পিছনের দিকে হেলে যায়। তার কারণ কি? তার কারণ হলো জড়তা। বাস যখন থেমে থাকে তখন যাত্রীর শরীরও থেমে থাকে।
কিন্তু হঠাৎ বাস চলতে শুরু করলে যাত্রী শরীরের বাসের সিটে থাকা অংশগুলো গতিশীল হয়। বাস চলছে, বাসের সাথে যে অংশটা লাগানো আছে সেই অংশটাও গতিশীল হয়েছে, কিন্তু উপরের অংশটা তো স্থির রয়ে গেছে, যে কারণে এবং উপরের অংশটা কি স্থির থাকতে চায়, যে কারণে বাসের সাথে নিচের অংশ সামনে গেলে যাত্রী পিছনের দিকে হেলে পড়ে। চলন্ত বাস থেকে নামতে গেলে ঠিক তার উল্টোটা হয়। পুরো শরীরটা গতিশীল অবস্থায় পা যখন মাটি স্পর্শ করে তখন শরীরের নিচের অংশ স্থির হয়ে গেলেও উপরের অংশ গতিশীল থেকে যায় এবং যাত্রী সামনে হুমড়ি খেয়ে পড়ে যায়। সিট বেল্ট ছাড়া চলমান গাড়ির চালক যদি হঠাৎ ব্রেক করেন তখন জড়তার কারণে তিনি সামনে ঝুঁকে পড়বেন এবং স্টিয়ারিং কিংবা উইন্ড স্ক্রিনে আঘাত পাবেন। সিট বেল্ট চালককে উইন্ড স্ক্রিনে আঘাত পাওয়া থেকে রক্ষা করবে। এবার দেখো একটা কাজ আমরা তোমাদেরকে দিচ্ছি জড়তার উপর, তোমরা নিজেরা চেষ্টা করবে। একটা গ্লাস মনে করো, এই যে একটা গ্লাস, এই গ্লাসের উপর একটি শক্ত কাগজ রাখা আছে, কাগজের উপর একটা কয়েন রাখা আছে। তোমরা এই কয়েনটা কিন্তু আমরা বলছিলাম যে স্থির বস্তু স্থির থাকতে চায়, কয়েন তো এখানে আছে, কয়েন স্থিরে থাকতে চাইবে, কিন্তু আমি যখন টোকা দিয়ে কাগজটাকে সরিয়ে দিব তখন কয়েনটা কিন্তু আর সরবে না, কাগজ সরে যাবে কিন্তু কয়েন নিচে পড়ে যাবে। তোমরা নিজেরাও দেখতে পারো, আমি একটু চেষ্টা করি দেখতে পারি, দেখি, দেখো পয়সাটা বা কয়েনটা নিচে পড়ে গেছে আর এই কার্ডটা দেখো সামনে চলে গেছে। এটা একটা জড়তার উদাহরণ, তোমরা বাসায় এটা করবে। এখন তো একটু সময় কম, যেহেতু আমার ক্লাসটাও তোমাদের শুনতে হচ্ছে, তোমরা বাসায় চেষ্টা করবে। তারপর দেখো তোমার 215 পৃষ্ঠা, বইয়ে 215 পৃষ্ঠায় এটা করা আছে, তোমরা একটু ওটার হেল্প নিতে পারো, বইয়ের সাহায্য নিতে পারো। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আমরা আলোচনা করব। নিউটনের দ্বিতীয় সূত্রটি কি? দ্বিতীয় সূত্রটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সূত্র ঠিক যেভাবে নিউটন দিয়েছেন ঠিক সেভাবে আমাদের জানতে হবে, লিখতে হবে। এখন আমরা জেনে নেব ভরবেগ ও বেগের পরিবর্তন। এই যে বলা হয়েছে ভরবেগ এবং ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগটা কি, পরিবর্তনের হারটা কি, সেটা আমরা একটু জেনে নেব, তাহলে আমাদের সূত্রটা বুঝতে সুবিধা হবে। ভরবেগ কি? ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল, অর্থাৎ বস্তুর ভর এবং বস্তুটার বেগের, অর্থাৎ যে সময়ে একক সময় দূরত্ব অতিক্রান্ত দূরত্বকে কি বলে? বেগ বলে। তাহলে আমরা এখন দেখি ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল, অর্থাৎ বস্তুর ভর যদি m হয়, আচ্ছা ভরবেগ আমরা বলছি ভর ও বেগের গুণফল। ভর গুণ বেগ, বস্তুর ভর যদি m হয়, ভর হচ্ছে কি m, ভরকে প্রকাশ করা হয় m দ্বারা, আর বেগ হচ্ছে, বেগকে প্রকাশ করা হয় v দ্বারা। তাইলে ভরবেগ হচ্ছে, ভরবেগকে প্রকাশ করা হয় p দ্বারা, p সমান ভরবেগ। তাহলে ভরবেগ কি? ভরবেগ হলো ভর ও বেগের গুণফল। আচ্ছা, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি? ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে? ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয়, বেগের পরিবর্তনের হারকে বলা হয় কি? ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি t সময়ে ইউ থেকে v পর্যন্ত যায়, ইউ থেকে পরিবর্তিত হয়ে v হয়, তাহলে তার ত্বরণ হচ্ছে এ সমান, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান বি মাইনাস, অর্থাৎ শেষ বেগ বিয়োগ প্রথম বেগ বা আদি বেগ, শুরুতে যে বেগটা ছিল শেষ বেগ থেকে শুরুর বেগটা বিয়োগ করে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। তোমরা দেখো, তাহলে ত্বরণ কাকে বলে?
বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। এ সমান ভি মাইনাস ইউ, অর্থাৎ ভি হচ্ছে শেষ বেগ, ইউ হলো আদি বেগ, শুরুতে যে বেগটা, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ টি সময়ে ভি বেগ থেকে ইউ বেগ থেকে ভি পর্যন্ত যাইতে যে সময় যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটি হচ্ছে কি? ত্বরণ। ত্বরণ এ। আচ্ছা, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি কোনো বস্তুর ভরবেগ টি সময়ে এম ইউ, ভর আমরা বলেছিলাম এম, তাহলে বেগ যদি ইউ হয় তাহলে ভরবেগ কি? এম ইউ। তাহলে আদি ভরবেগ কি হবে? এম ইউ। আদি ভরবেগ হবে এম ইউ এবং শেষ ভরবেগ হবে এম ভি। আচ্ছা, তো ভরবেগের পরিবর্তন হার এম এ, তাহলে ভরবেগের পরিবর্তন হার কি হবে? এম এ। এম এ সমান এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি সমান এম যদি আমি কমন নেই তাহলে কি হবে? ভি মাইনাস ইউ বাই টি সমান সমান টি। এটা হবে প্রযুক্ত বলের সমান, প্রযুক্ত বল এফ। প্রযুক্ত বলকে আমরা বলেছিলাম এফ, এফ এর সমান হবে, অর্থাৎ প্রযুক্ত বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে এম এ ভরবেগ, এম এ হচ্ছে কি? ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। তারপর হচ্ছে এটা কি? এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে ভরবেগের, আচ্ছা এটা হচ্ছে বেগের পরিবর্তন হার, ভরবেগের পরিবর্তন হার। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি? এম এ সমান এফ, এম এ সমান এফ, অর্থাৎ ভরবেগ সমান কি? প্রযুক্ত বল। ভরবেগ সমান ভরবেগের পরিবর্তন হার সমান প্রযুক্ত বল, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমান। আমরা আগেই জেনেছি, তাহলে আমরা এটাকে সংক্ষেপে এইভাবে লিখতে পারি, এখানে লিখি, তাহলে এফ সমান, এই যে এফ আমরা এভাবে লিখি, এফ সমান এম এ, এভাবে লিখতে পারি। এই সূত্রটা দিয়ে আমরা কি বিভিন্ন গাণিতিক সমস্যারও সমাধান করতে পারবো। এফ হলো বল আর এম এ কি? ত্বরণ, অর্থাৎ বেগের পরিবর্তনের হার। এখন দেখো, আমরা আগেই জেনেছিলাম যে বলের একক নিউটন। তো 1 নিউটন বল বলতে আমরা কি বুঝি? যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। 1 নিউটন বল বলতে কি বুঝো? যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা। বলের একক কি? নিউটন। স্যার আইজাক নিউটন তার গতি বিষয়ক তৃতীয় সূত্রে বলেছেন প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় একটি অন্যটির উপর কাজ করে, কখনোই একই বস্তুর উপর একই কাজ করে না। অর্থাৎ এ বস্তু যদি বি বস্তুর উপর বল প্রয়োগ করে তাহলে বি বস্তু আবার এ বস্তুর উপর কি বিপরীত দিকে একটা সমান বল প্রয়োগ করবে। যেমন দেখো, এখানে এই বস্তুটা বি বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে, এখন কি হবে? বি বস্তুটা আবার এই বস্তুর উপর বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে।
কারণ নিউটনের তৃতীয় সূত্রে বলা হয়েছে কি, প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, যেমন আমরা যখন হাঁটতে থাকি তখন আমাদের পা দিয়ে মাটিতে ধাক্কা দিই, অর্থাৎ বল প্রয়োগ করি। হাঁটার সময় আমরা কি করি? পা দিয়ে মাটিতে বল প্রয়োগ করি। মাটি আমাদেরকে বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করে, যে কারণে আমরা মাটিতে দিয়ে হাঁটতে পারি। একইভাবে মাঝি যখন লগি দিয়ে নদীর তলার মাটিকে ধাক্কা দেয় তখন নৌকা সামনের দিকে এগিয়ে যায়। আবার শক্ত মাটিতে হাঁটা যতটা সহজ, কিন্তু ঝুরঝুরে মাটিতে হাঁটা ততটা সহজ নয়। কারণ ঝুরঝুরে মাটিতে তো আমরা চাপে দিতে পারি না, চাপ দেওয়ার আগে পাটা ডেবে যায়। তার মানে কি, চাপ কম দিচ্ছি, বল কম প্রয়োগ করতেছি, যার কারণে মাটিও আমাদেরকে কম বল প্রয়োগ করছে। হ্যাঁ, সে কারণে আমাদের পাটা ডেবে যায়, আমরা ঝুরঝুরে মাটিতে অত সহজে হাঁটতে পারি না। মূল্যায়নের জন্য এবার তোমাদের একটি কাজ দিচ্ছি আমি। প্রথমে আমি দেখিয়ে দিব, তারপর তোমরা চেষ্টা করবে। বেলুন তো তোমরা সবাই ফুলাতে পারো, তাই না? বেলুন, তোমরা একটা বেলুনকে আমরা যদি ফুলাই, দেখো আমরা বলেছিলাম যে প্রত্যেক বস্তুর একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন আমি বেলুনটাকে যখন ফুলাবো তখন বেলুনের ভিতর আমি একটা বল প্রয়োগ করছি, যে বাতাস। হ্যাঁ, যে বাতাসটা বেলুনের গায়ে রাবারের মধ্যে বল প্রয়োগ করাতে রাবারটা ফুলে যাবে। হ্যাঁ, তখন আমি আবার যখন মুখটা ছেড়ে দেব, বাতাস আবার উল্টা দিকে একটা বল প্রয়োগ করবে। প্রথমে বাতাস দিয়ে আমি বেলুনকে প্রেসার দিয়েছি, অর্থাৎ চাপ প্রয়োগ করছি বা বল প্রয়োগ করছি। এখন বাতাস তার উল্টা দিকে একটা প্রতিক্রিয়া দেওয়ার জন্য তো অপেক্ষা করছে। এখন মুখটা যখন খুলে দেবো, বাতাস উল্টা দিকে যাবে এবং বাতাস বের হওয়ার সাথে বাতাস পিছনে একটা ধাক্কা মারবে এবং ধাক্কার সাথে বেলুনটা বিপরীত দিকে যাবে। তোমরা একটু দেখি, আমি একটু চেষ্টা করি, দেখি। তোমরা দেখো, এই বেলুনটাকে আমি এখন ফুলানোর পরে কি হলো, বেলুনটা ফুলে গেছে। কারণ কি, বাতাস বেলুনের রাবারের মধ্যে একটা চাপ প্রয়োগ করছে, বেলুনটা ফুলছে। এখন আমি যখন এটা মুখটা ছেড়ে দেবো, বাতাসটা বের হয়ে যাওয়ার সাথে পাল্টা একটা প্রেসার ক্রিয়েট করবে, যার ফলে বেলুনটা বিপরীত দিকে ছুটে যাবে। তোমরা দেখো বেলুনটা কোন দিকে যাচ্ছে, ঠিক তার উল্টা দিকে যাবে। দেখো বেলুনটা উল্টা দিকে চলে গেছে, বেলুনটা এদিকে যায়নি, উল্টা দিকে গেছে। তার মানে কি, এটার বিপরীত একটা প্রতিক্রিয়া, বাতাস আসার সময় উল্টা দিকে একটা ধাক্কা মেরেছে, তাই। আচ্ছা, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। বেলুনটিকে যখন ফুলানো হয়েছে তখন বেলুনের রাবারটি প্রসারিত হয়ে ভিতরকার বাতাসের উপর একটা চাপ সৃষ্টি করেছে। আচ্ছা, বেলুনের মুখটি যখন ছেড়ে দিয়েছি তখন বেলুনটি ভিতরের বাতাসের উপর বল প্রয়োগ করে বেলুনের মুখ দিয়ে সজোরে বের হয়ে আসছে। বেলুনটি যখন বাতাসের উপর বল প্রয়োগ করতে শুরু করেছে তখন বেলুনের বাতাসও বেলুনের উপর বল প্রয়োগ করতে শুরু করেছে। বেলুনের মধ্যে যে বাতাস ছিল সেটা কি করছে, বেলুনের উপর বল প্রয়োগ করছে, যার ফলে বেলুনটা পিছনের দিকে সরে গেছে। এই বলের কারণে বেলুনটি কি হলো, বিপরীত দিকে ছুটতে শুরু করছে, অর্থাৎ বাতাস যেদিকে তার উল্টা দিকে বেলুনটি চলে গেছে। এবার একটা বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি। আমরা তো মোটামুটি আমাদের শেখার কথা ছিল, এই পাঠ থেকে আমরা বলেছিলাম যে আমরা বল সম্পর্কে জানবো, নিউটনের 3টি সূত্র জানবো, জড়তার ব্যবহারিক প্রয়োগ বলবো, সব কিছু মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে। এখন একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এটা লিখে নাও এবং এটা সমাধান তোমরা বাসায় করবে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষা বা অ্যাসাইনমেন্টও আসতে পারে। পরীক্ষা তো আর নাই আপাতত, অ্যাসাইনমেন্ট বা তোমাদের ভবিষ্যতেও তোমাদের লাগবে। বাড়ির কাজটা তোমরা লিখে নাও। একটি বস্তুর ভর একটি বস্তুর ভর 20 কেজি। এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো
ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 মিটার প্রযুক্ত বলের মান কত? আমরা একটা সূত্র তোমাদেরকে বলেছিলাম, F সমান ma, মনে আছে নিশ্চয়ই? F কি? F হচ্ছে বল, প্রযুক্ত বল, m হচ্ছে বস্তুর ভর, a হচ্ছে ত্বরণ। এই সূত্র প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবো। তো এখানে কারণ দেখো তোমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে 20 কেজি, অর্থাৎ বস্তুর ভর হচ্ছে 20 কেজি। হ্যাঁ, তারপর হচ্ছে ত্বরণ কত? এ হচ্ছে 2 মিটার। তাহলে দুইটার মান যেহেতু দেওয়া আছে, অপরটার একটার মান তিনটা রাশির মধ্যে দুটি রাশির মান দেওয়া থাকলে একটি রাশির মান আমরা বের করতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা এই সমাধানটা করতে পারবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। খোদা হাফেজ।